আচ্ছা, সো মোটামুটি আমরা লাস্ট ফ্রাইডের ক্লাসে এই সিগন্যালিং চ্যাপ্টারটা শুরু করছিলাম, রেলওয়ে সিগন্যালিং চ্যাপ্টারটা শুরু করছিলাম, এবং এই যে চ্যাপ্টারটা এটা মেইনলি হচ্ছে সিগন্যালিং এবং ইন্টারলকিং। এর মধ্যে আমরা সিগন্যালিং যে পার্ট, সিগন্যালিং পার্টটুকু শেষ করছিলাম। সামান্য ছোট্ট একটু অংশ বাকি ছিল, সেটা হচ্ছে ইন্টারলকিং। তো আমরা প্রথমত আজকে আমরা ইন্টারলকিংটা শিখবো, এরপরে আমরা অন্য আরেকটা ছোট্ট চ্যাপ্টারে চলে যাব। তো প্রথমত যদি আসি যে ইন্টারলকিংটা আসলে কি। সিগন্যালিংটা তো আমরা বুঝলাম যে বিভিন্ন সাইন, মানে পোস্টের সাথে বিভিন্ন সাইন দিয়ে আমরা ট্রেনকে বিভিন্ন ধরনের সংকেত দিই। সংকেতের মাধ্যমে আমরা বোঝাই যে ট্রেনটা কি এখন থামতে হবে, নাকি ট্রেনটাকে মানে কম স্পিডে যাইতে হবে, নাকি সামনে কোনো বিপদ আছে। এই সমস্ত বিভিন্ন সংকেত আমরা ওই সিগন্যালিং এর মাধ্যমে দিয়ে থাকি। এখন আসতেছে আসলে ইন্টারলকিংটা কি জিনিস। ইন্টারলকিংটা হলো, এখানে একটা ফিগার আছে দেখতে পান। সাপোজ এইখানে একটা জাংশন আছে, এখান থেকে মেইন লাইনের সাথে সাথে আর একটা ব্রাঞ্চ লাইন চলে গেছে। এখন এই যে একটা ট্রেন আসতেছে, এই ট্রেনটা যদি সোজা চলে যেতে চায়, তাহলে এই যে এখানে যে জাংশনটা বা যে জয়েন্টটা, সেটা কোন অ্যারেঞ্জমেন্টে থাকবে, অথবা ট্রেনটা যদি ব্রাঞ্চ লাইন দিয়ে যেতে চায়, তাহলে এই জাংশন বা জয়েন্টটার কি অ্যারেঞ্জমেন্টে থাকতে হবে। এই ঘটনাটাই হচ্ছে ইন্টারলকিং। অর্থাৎ যখন একটা রেল লাইনের সাথে আরেকটা রেল লাইন সংযুক্ত হইতেছে বা একটা ব্রাঞ্চ লাইন বের হইতেছে, এই ব্রাঞ্চ লাইন থাকেই, যে কোনো একটা স্টেশনের আগে এরকম একটা ব্রাঞ্চ লাইন থাকবে, মানে যে একটা স্পেয়ার লাইন, যেখানে এই ট্রেনগুলো ক্রসিং এর জন্য ইউজ করতে পারে। অথবা যেগুলো জাংশন স্টেশন, জাংশন স্টেশন থেকে একটা মেইন লাইনের পাশাপাশি আর একটা লাইন অন্য আর একটা ডিরেকশনে চলে যায়। তো এই সমস্ত কেসে এখন যদি ট্রেনটা সোজা চলে যেতে চাই, তাহলে তো এখানে কোনো অসুবিধা নাই, তার যে লাইনটা আছে সেই লাইনটা মোটামুটি ঠিক আছে, সে সোজা চলে যেতে পারে। কিন্তু যদি এই ট্রেনটার যদি গন্তব্য থাকে এই ব্রাঞ্চ লাইন বরাবর, ট্রেনটা যদি এই পাশ দিয়ে যেতে চায়, তাহলে কি করতে হবে, এই যে এখানে যে ব্রাঞ্চ লাইন দেখতেছি, এই ব্রাঞ্চ লাইনটা আমাদের মেইন লাইনের সাথে অ্যাটাচ করতে হবে। তো এই যে অ্যাটাচমেন্ট এবং এই অ্যাটাচ করার জন্য এখানে যে সমস্ত ফাংশন কাজ করে, সবগুলাকে একত্রে সামগ্রিকভাবে বলা হয় ইন্টারলকিং। জাস্ট একটা ট্রেন যখন মেন লাইন থেকে ব্রাঞ্চ লাইনে যাইতেছে, তখন যে ব্রাঞ্চ লাইনটা সেটা মেন লাইনের সাথে কিভাবে লক করা হবে, কিভাবে অ্যাটাচ করা হবে, এই পুরো সিস্টেমটাকে বলা হয় ইন্টারলকিং। তো ইন্টারলকিং এর মধ্যে কি কি থাকবে। ইন্টারলকিং এর জন্য সিগন্যালটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আস্তে আস্তে আরো শিখবো প্রিন্সিপাল অফ ইন্টারলকিং আছে, যে কি কি কন্ডিশন ইন্টারলকিং হবে, কখন ইন্টারলকিং হবে না, বা কখন সিগন্যালটা অন থাকবে অফ থাকবে, সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তবে এই একটা ইন্টারলকিং এর জন্য সিগন্যালের কাজ খুবই গুরুত্বপূর্ণ। সিগন্যালই মেইনলি বোঝাবে যে ট্রেনটাকে, যে সামনে যে ইন্টারলকিংটা আছে সেটা কি সেট করা হয়েছে নাকি হয়নি। তো তার আগে আমরা একটু ডেফিনেশন দেখে আসি যে ইন্টারলকিংটা আসলে কি। Interlocking can therefore be defined as an arrangement of signal, point, and other apparatus so interconnected by means of mechanical or electrical locking that they can be operated in a predetermined sequence to ensure that there is no conflicting movement of signals and points and train runs safely. তো ইন্টারলকিং যদি আপনাকে পরীক্ষায় আসে, আপনাকে যে হুবহু এই ডেফিনেশন মুখস্থ করে লিখতে হবে, বিষয়টা এরকম না। আমি ডেফিনেশনটা একটু সহজ সহজ ভাষায় বুঝাই দিই। বলতেছে ইন্টারলকিংটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট। কিসের কিসের অ্যারেঞ্জমেন্ট? সিগন্যাল, পয়েন্ট এন্ড আদার অ্যাপারেটাস। তার মানে হচ্ছে এই যে আমি ব্রাঞ্চ লাইনটা যে মেন লাইনের সাথে অ্যাটাচ করতেছি, এই অ্যারেঞ্জমেন্টটা ফুলফিল করার জন্য আমার যে সমস্ত মানে মানে যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট লাগবে, এখানে ট্রেনটাকে বোঝানোর জন্য আমার একটা সিগন্যাল লাগবে, এখানে একটা পয়েন্ট লাগবে। জাস্ট এই যে C4 লেখা আছে, যেমন পয়েন্ট মানে হচ্ছে কোন পয়েন্ট আমি অ্যাটাচ করব, সেটাকে বলা হয় হচ্ছে পয়েন্ট। এবং এই অ্যাটাচ করার জন্য আর কি অ্যাপারেটাস লাগে। যেমন আগেকার দিনে যখন এই ইন্টারলকিং করা হতো, তখন এই সমস্ত জায়গায় একটা পুলি থাকতো, একটা স্টিলের রডের পুলি থাকতো। এই পুলিটা টানলে আস্তে আস্তে এই রেল লাইনটা এটার সাথে অ্যাটাচ হইতো। আর এখন আবার যেগুলা মানে আধুনিক রেল লাইন, সেখানে হচ্ছে ইলেকট্রিক্যালি এগুলো ইন্টারলক করা যায়। একদম আপনি স্টেশন মাস্টার তার রুমে বসে এই সুইচ বাটন টিপ দিলে এখানে ইলেকট্রিক লাইন করা থাকে। এ সরাসরি হচ্ছে জাস্ট কোনো পুলি টুলি বাদে সরাসরি এই লাইনটাকে মেন লাইনের সাথে কানেক্ট করে ফেলতে পারে। তো সেটাই বলতেছে যে এই সমস্ত যে অ্যাপারেটাস বা ইনস্ট্রুমেন্ট, সেগুলোর অ্যারেঞ্জমেন্টগুলো সব ইন্টারকানেক্টেড থাকবে। এবং যে আমি অ্যাটাচ করতেছি সেটা মেকানিক্যালও হইতে পারে, ইলেকট্রিক্যাল লকিংও হইতে পারে। মেকানিক্যাল লকিং মানে হচ্ছে যেটা হচ্ছে ওই যে পুলি ছিল, রডের পুলি ছিল, রডের পুলি দিয়ে টেনে টেনে যখন আস্তে আস্তে যখন এটা চাপ দেওয়া হইতো, নিচের দিকে চাপ দেওয়া হইতো, এই যে ব্রাঞ্চ লাইনটা সেটা আস্তে আস্তে মেইন লাইনের সাথে কাছে আসতে থাকতো। তো এইভাবে মানে ম্যানুয়ালি যে মেশিন ইউজ করে যেটা করা হইতো, সেটাকে বলা হইতো মেকানিক্যাল
ইন্টারলকিং। আর এখন যেগুলো করা হয় সেগুলো মানে যেগুলো আধুনিক রেল লাইনে করা হয় সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ইন্টারলকিং বা ইলেকট্রনিক ইন্টারলকিং। সেখানে জাস্ট সুইচ টিপ দিলে এখানে ইলেকট্রিক্যাল লাইন করা থাকে, এটা সরাসরি যে ব্রাঞ্চ লাইনটা আছে এটা মেন লাইনের সাথে অ্যাটাচ হয়ে যায়। তো এই যে সকল টোটাল যে অ্যারেঞ্জমেন্ট, এই টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় ইন্টারলকিং। এরপরে বলতেছে দ্য সিগন্যাল অ্যান্ড ইন্টারলকিং সিস্টেম ইজ সো ডিজাইন দ্যাট দ্য ফেইলিয়ার অফ এনি ইকুইপমেন্ট রেজাল্ট ইন দ্য টার্নিং অন অফ দ্য সিগন্যাল, দাস ইনসুরিং ট্রেন সেফটি। এখন এই ইন্টারলকিং যে সিস্টেমটা, এই সিস্টেমটা পুরোপুরি সিগন্যালের সাথে মানে সিমultaneously কাজ করে। মানে এখানে যদি কোনো একটা জায়গায় ইন্টারলকিং ঠিকভাবে না হয়, এই যে এখানে যে সিগন্যাল দেখতেছি, এই সিগন্যালটা আমরা এখন তো দেখতেছি সবুজ, এই সিগন্যালটা হয়ে যাবে লাল। যদি অ্যারেঞ্জমেন্ট ট্রেনটা এই পয়েন্ট ক্রস করার আগে যদি এই পুরো ইন্টারলকিংটা ঠিকঠাক মতো না হয়, তাহলে সিগন্যাল লাল দেখাবে। তো সিগন্যাল লাল দেখানো মানে ট্রেন বুঝতে পারবে যে আমি এই ব্রাঞ্চ লাইনে যেতে পারবো না, আমাকে এই জায়গায় স্টপ করতে হবে, এই জায়গায় স্টপ থাকতে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে ইম্পর্টেন্ট, এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট পরীক্ষায় আসে, সো এটা একটু ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে ইসেনশিয়াল প্রিন্সিপালস অফ ইন্টারলকিং। ইসেনশিয়াল প্রিন্সিপালস অফ ইন্টারলকিং মানে হচ্ছে একটা ইন্টারলকিং এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি কি, কি কি মূলনীতি বা ওয়ার্কিং প্রিন্সিপালের উপরে একটা ইন্টারলকিং ডিপেন্ড করে। তো প্রথমেই বলা আছে ইট শুড নট বি পসিবল টু টার্ন এ সিগন্যাল অফ আনলেস অল পয়েন্টস অন দ্য লাইন অন উইচ দ্য ট্রেন ইজ টু বি রিসিভড আর কারেক্টলি সেট। কথাগুলো খুবই সহজ কথা, হয়তো এখানে অনেক কিছু দিয়ে লেখা আছে, আমি ফিগার থেকে খুব ভালোভাবে বুঝাই দিই। পয়েন্ট কোনগুলা, পয়েন্ট হচ্ছে যে এইটা যেখানে ব্রাঞ্চ লাইনটা আমার অ্যাটাচ করা হবে সেটা হচ্ছে পয়েন্ট। প্রথম যে পয়েন্টটা বলতেছে সিগন্যালটা টার্ন অফ করা পসিবল হবে না। আমি সিগন্যালিং চ্যাপ্টারে কিন্তু পড়াইছিলাম সিগন্যাল অফ মানে কি, সেখানে কোনো সিগন্যাল নাই, তার মানে হচ্ছে সবুজ। অফ পজিশনে থাকা মানে হচ্ছে সবুজ পজিশনে থাকা। তাই যতক্ষণ পর্যন্ত প্রথম প্রিন্সিপালটা বলতেছে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত পয়েন্ট কারেক্টলি সেট না হবে ততক্ষণ পর্যন্ত এই সিগন্যালটা অফ হবে না। তো সিগন্যাল অফ না হওয়া মানে কি, সিগন্যাল এরকম এই যে রেড হয়ে থাকবে, রেড হওয়া মানে সিগন্যাল অন হওয়া, অন মানে কি সেখানে সিগন্যাল আছে, আর অফ মানে সেখানে কোনো সিগন্যাল নাই। তাহলে যতক্ষণ পর্যন্ত এই সমস্ত পয়েন্টগুলো কারেক্টলি সেট না হবে ততক্ষণ পর্যন্ত এখানে সিগন্যালটা অফ হবে না, সিগন্যালটা চলতেই থাকবে। সেকেন্ড প্রিন্সিপালটা বলতেছে দ্য লাইন শুড বি ফুলি আইসোলেটেড বিফোর দ্য সিগন্যাল ইজ টার্নড অফ, নো লুজ অর্গানস শুড বি এবল টু ইন্টার দিস লাইন। তার মানে হচ্ছে এই যে ট্রেনটা, এই ট্রেনটা যেই পথে চলবে সেই পথটা টোটালি আইসোলেট করে ফেলতে হবে। আইসোলেট করা বলতে কি বোঝায়, সাপোজ এই যে ট্রেনটা, এই ট্রেনটা যদি এখন আমি এখানে যে অ্যারেঞ্জমেন্ট বা যেখানে যে ফিগার দেখানো হয়েছে সেটার রেসপেক্টে বলতেছি, এখানে আমি দেখতেছি যে এই যে ব্রাঞ্চ লাইনটা সেটা হচ্ছে খোলা আছে, তার মানে হচ্ছে ট্রেনটা ব্রাঞ্চ লাইন দিয়ে যাবে না। তাহলে ট্রেনটা কোথায় যাবে, ট্রেনটা যাবে এই যে সোজা এমএন লাইন দিয়ে যাবে। এখন সেকেন্ড যে পয়েন্টটা বলতেছে যে ট্রেনটা যেই লাইন দিয়ে যাবে সেই লাইনটা বাকি সমস্ত লাইন থেকে পুরোপুরি আলাদা করে ফেলতে হবে, আইসোলেট করে ফেলতে হবে। কেন আইসোলেট করে ফেলতে হবে, যাতে এই লাইনে আর অন্য কোনো ট্রেন আসতে না পারে। সেটা আমি কিভাবে বুঝলাম, প্রথমত এই যে ব্রাঞ্চ লাইনটা যেহেতু খোলা, এই ব্রাঞ্চ লাইনে যদি যদি কোনো ট্রেন আসে সেইখানে দেখতে পারবে সিগন্যালটা লাল হয়ে আছে, তার মানে কি সে যাবে না, সে বুঝতে পারবে যে এখানে আমার এই ব্রাঞ্চ লাইনটা খোলা আছে, ইন্টারলকিং হয় নাই, ট্রেনটা আমার এইদিকে মুভ করতেছে, যে ডিরেকশন অফ ট্রাভেল হচ্ছে এইদিকে। তাহলে এই লাইনে যদি অন্য কোনো ট্রেন এদিক দিয়ে আসতে চাই সেটার জন্য সেইখানে একটা সিগন্যাল দেখবে লাল হয়ে আছে। তো সে বুঝতে পারবে যে আমার এখানে এদিক থেকে অলরেডি একটা ট্রেন আসতেছে, এই ট্রেনটা আর এই লাইনে আসবে না, সেটা নিকটবর্তী কোনো ক্রসিং এ বা কোনো স্টেশনে ওয়েট করবে, এটা পাস করে যাওয়ার পরে সেই ট্রেনটা আসবে। সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড প্রিন্সিপাল। থার্ড যে প্রিন্সিপাল সেটা বলতেছে আফটার দ্য সিগন্যাল হ্যাজ বিন টার্নড অফ ইট শুড নট বি পসিবল টু মেক অ্যাডজাস্টমেন্ট ইন দ্য পয়েন্টস অর লক্স অন দ্য রুট। থার্ড পয়েন্টটা বলতেছে আমি একবার সিগন্যালটা অফ করে দেওয়ার পরে, সিগন্যাল অফ করে দেওয়া মানে হচ্ছে সিগন্যাল আমি লাল থেকে সবুজ বানিয়ে ফেলছি, তো সিগন্যালটা একবার সবুজ বানানোর পরে এই যে পয়েন্টগুলো আছে এইখানে আর কোনো ধরনের কোনো অ্যাডজাস্টমেন্ট করা যাবে না। এখানে আমি আর চেঞ্জ মানে ইচ্ছা মতো এটা খুলতে পারবো না বা ইয়ে করতে পারবো না, পুরো ট্রেনটা চলে যাবে, সিগন্যাল আবার লাল হবে তারপরে আমি এটা খুলতে পারবো, সিগন্যাল সবুজ থাকা অবস্থায় এখানে যে লকগুলো আছে এই লকের কোনো পরিবর্তন হবে না। এরপরে বলতেছে নো ইন্টারলক গেট শুড বি রিলিজড আনটিল দ্য সিগন্যাল ইজ রিপ্লেসড ইন দ্য অন পজিশন। যেটা বললাম যে ট্রেন এখান থেকে চলে গেছে,
তাহলে আমি কি করব, এখন আবার এই লাইনগুলা খুলে দেব, ব্রাঞ্চ লাইনগুলা খুলে দিব। কখন খুলতে পারবো? যতক্ষণ পর্যন্ত এটা সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো চেঞ্জ হবে না, আমি চাইলেই খুলতে পারবো না। আমাকে প্রথমে কি করতে হবে, এই সিগন্যালটাকে রেড করতে হবে। সিগন্যালটা রেড করার পরে তারপরে আমি এখান থেকে এই যে ব্রাঞ্চ লাইনে যে ইন্টারলকিং, সেই ইন্টারলকিং গেটটা খুলে দিতে পারবো। ইট শুড নট বি পসিবল টু টার্ন এনি টু সিগন্যালস অফ এট দ্য সেম টাইম। এই যে আরেকটা ইম্পর্টেন্ট কথা, সহজ কথা, এগুলো সবগুলাই যতগুলো প্রিন্সিপাল লেখা আছে এই একটা ফিগার খেয়াল করলে সবগুলাই বুঝতে পারবেন। এখানে বলতেছে যদি এরকম ইন্টারলকিংটা দরকারই তো হয় যখন ব্রাঞ্চ লাইন থাকে, তাহলে এইখানে আসলে ট্রেনের মুভমেন্ট কয় রকম হইতে পারে। একটা সরাসরি এদিক থেকে এদিকে যেতে পারে, একটা সরাসরি এদিক থেকে এদিকে আসতে পারে, একটা হচ্ছে আইদার এদিকে যেতে পারে অথবা এদিক থেকে এদিকে আসতে পারে। এখানে বলতেছে যে এখানে আমি যে তিনটা সিগন্যাল দেখতেছি এর মধ্যে একই সাথে একাধিক সিগন্যাল অফ থাকতে পারে না। তার মানে হচ্ছে একই সাথে একাধিক সিগন্যাল সবুজ থাকতে পারে না। কেন পারে না? সাপোজ এই সিগন্যালটা আর এই সিগন্যালটা যদি সবুজ থাকে তাহলে কি হবে, এই সোজা যাইতেছে, এই পাশ থেকে আসতেছে, তার মানে কি এখানে একটা কনফ্লিক্ট তৈরি হবে। আবার এই সিগন্যালটা যদি সবুজ থাকে, এই এদিকে যাইতেছে, এই দিক থেকে আসতেছে, এখানে একটা কনফ্লিক্ট তৈরি হবে। সেম ভাবে যদি এইটা আর এটাও সবুজ থাকে তাহলে কি হবে, একটা ট্রেন এদিক থেকে আসবে, একটা ট্রেন এদিক থেকে আসবে, তার মানে এখানেও কনফ্লিক্ট তৈরি হবে। তো সেটাই বলতেছে যে কোনো একটা ইন্টারলকিং এর ক্ষেত্রে শুধুমাত্র একটা সিগন্যালই অফ থাকতে পারবে, একাধিক সিগন্যাল অফ থাকতে পারবে না। Wherever feasible, the point should be so interlocked as to avoid any হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা, লাস্ট যে প্রিন্সিপাল, সেটা বলতেছে wherever feasible the point should be so interlocked as to avoid any conflict movement। তার মানে হচ্ছে আমাদের লাস্ট মানে এই এই যে পয়েন্টটা সেটার মধ্যে মোটামুটি এটা কভার হয়ে যায় যে আমাদের ইন্টারলকিংটা এমন ভাবে দিতে হবে যাতে সেখানে কোনো কনফ্লিক্টিং মুভমেন্ট না থাকে। কনফ্লিক্টিং মুভমেন্টটা কখন হতে পারে, এটা ছোট্ট একটা উদাহরণ যদি দেই, এই যে আমি এখানে ইন্টারলকিং গেটটা দেখতেছি, এই গেটটা যদি আমি এক্সটেন্ড করতে 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 অনেক দূরে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে একটা কনফ্লিক্টিং মুভমেন্ট হইতে পারে। কারণ এই ক্ষেত্রে এই যে যে মানে ব্রাঞ্চ লাইনের যে আর্মটা, লিভার আর্মটা, সেটা অনেক দূর চলে যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে এই সিগন্যালিং করাগুলো একটু কষ্ট হয়ে যায়, প্লাস আমাদের যে এই ইন্টারলকিং গুলা কন্ট্রোল করাও ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের এমন ভাবে মানে পয়েন্টটা বা এই পয়েন্টগুলো এমন ভাবে রাখতে হবে যাতে আমরা খুব সহজে অ্যাটাচ করতে পারি, এবং এখানে যত ধরনের যতগুলা ট্রেনের মুভমেন্ট পসিবল তাদের মধ্যে যাতে এখানে কোনো কনফ্লিক্টিং মুভমেন্ট না হয়, আমরা যাতে সিগন্যালিং এর মাধ্যমে সমস্ত ট্রেনটাকে একটা সেফ ডিস্টেন্সে রেখে দিতে পারি। এইটুকুই ছিল আমাদের ইন্টারলকিং। সো আমাদের এই পার্টটাতে বা আমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসের মধ্যে আসলে ইন্টারলকিং আরো বেশ কিছু জিনিস আছে। এখানে ইন্টারলকিং এ কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেগুলোও আছে, কিন্তু আমাদের সেটা সিলেবাসের ভিতরটা সেটা কভার করে না। এখানে জাস্ট ইন্ট্রোডাকশন টু ইন্টারলকিং, ইন্টারলকিংটা আসলে কি এবং তার মানে ইসেনশিয়াল প্রিন্সিপালটা কি, তার মূল যে প্রিন্সিপাল গুলা, মূল যে ওয়ার্কিং প্রিন্সিপাল গুলা, সেই প্রিন্সিপাল গুলা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং মোটামুটি এই প্রিন্সিপাল গুলা ঠিক থাকলে ইন্টারলকিং এ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাও থাকে না। এখন ইন্টারলকিং থেকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। এই ইসেনশিয়াল প্রিন্সিপাল অফ ইন্টারলকিং এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। জাস্ট এখানে যতগুলা পয়েন্ট আছে হুবহু যে আপনাকে এইভাবেই লিখতে হবে বিষয়টা জরুরি না, তবে আপনি পয়েন্টগুলা বুঝেন, পয়েন্টগুলা বুঝে আপনার মতো যদি এক্সপ্রেস করতে পারেন তাহলেও হবে। স্যার ফিগার কি আঁকাতে হবে না শুধু প্রশ্ন এই আনসার করার জন্য অনুনামূল ফিগার আঁকাটা লিখলেই হবে? জরুরি না। আপনি যদি ফিগার না আঁকায়ে প্রশ্নের আনসার করতে পারেন কোনো অসুবিধা নাই। তবে যদি আপনি এই ফিগারটা ভালো মতো বুঝেন তাহলে আপনার জন্যই প্রশ্নটা আনসার করা ইজি হয়ে যাবে। তো এটা হচ্ছে আপ টু ইউ, আপনি চাইলে আঁকাইতে পারেন, না চাইলে নাও আঁকাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ধরে নিচ্ছি আর কারো কোনো প্রশ্ন নাই। সো এই যে চ্যাপ্টারটা পড়াইলাম সিগন্যালিং এবং ইন্টারলকিং, এইখান থেকে দেখেন আমরা লাস্ট ফ্রাইডে ক্লাসেও বলছিলাম যে আপনাকে যা আছে হুবহু মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না। আপনি জাস্ট মানে কোন সিগন্যালটা কিভাবে কাজ করে জাস্ট সেটা বুঝবেন। সিমাফোর সিগন্যালটা কিভাবে কাজ করে, এই যে বলছিলাম যে ওয়ার্কিং প্রিন্সিপাল পড়বেন, যে এরকম থাকা মানে হচ্ছে সিগন্যাল অন লাল বাতি, এরকম থাকা মানে হচ্ছে সিগন্যাল অফ সবুজ বাতি। জাস্ট এরকম ওয়ার্কিং প্রিন্সিপাল গুলা পড়বেন, তাছাড়া এখানে যে একদম ঢালা সব মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না। কোন সিগন্যালের কাজ কি এবং সেটা কিভাবে কাজ করে, জাস্ট এতটুকুই।
সো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সিগন্যাল থেকেও দেখা যাচ্ছে 2টা বা 3টা সিগন্যালের ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে বলা হয়, 5 মার্কের একটা প্রশ্ন থাকতে পারে, ইন্টারলকিং প্রিন্সিপাল 2 বা 3 মার্কের একটা প্রশ্ন থাকতে পারে। সেখান থেকে প্রশ্ন থাকে এবং মানে প্রশ্ন আনসার করার জন্য একদম হুবহু মুখস্থ করা লাগবে না, মানে জাস্ট আপনি জিনিসটা পুরোটা বুঝেন, বুঝে আপনার মতো করে আপনি সলিউশন লেখেন, আনসার লেখেন। আমরা পরের চ্যাপ্টারে যাই। আমাদের মেইনলি মিডের আগে আর 2টা চ্যাপ্টার বাকি আছে। আমি আপনাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি। অলরেডি হয়তো আপনারা একাডেমিক ক্যালেন্ডার পাইছেন সেমিস্টারের শুরুতেই। আপনাদের মিড পরীক্ষা ডেট হচ্ছে 25শে ফেব্রুয়ারি থেকে মিড পরীক্ষা শুরু হবে। আমি বন্ধের আগেই আপনাদের স্লট সিলেকশন যেটা সেটা ফাইনালাইজ করে আসছিলাম, তবে যে দায়িত্বরত যে আছে সে হয়তো এখনো পাবলিশ করতে পারে নাই, হয়তো বন্ধের কারণে করতে পারে নাই। মানে আশা করি সোমবারে গেলেই আপনারা স্লট সিলেকশনটা পেয়ে যাবেন। 25শে ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। আপনাদের যেহেতু 4টা পরীক্ষা আছে, তো সেটা হচ্ছে ওই যে প্রথম বুধ শুক্র এই ফর্মেই যাবে। শুক্রবারে আপনাদের পরীক্ষাটা ফার্স্ট স্লটে নাকি সেকেন্ড স্লটে সেটা আমার এক্সাক্ট খেয়াল নাই, সম্ভবত সেকেন্ড স্লটে হওয়ার কথা। তো সেকেন্ড স্লটটা পরীক্ষাটা হচ্ছে 3টা থেকে 4:30। আর বুধবারে যে পরীক্ষাটা সেটা যেহেতু আপনারা গত বছরেও রোজার মধ্যে আপনাদের পরীক্ষা পড়ছিল, তো আপনারা পরীক্ষার টাইমটা মোটামুটি জানেন, তাও একটু বলি। আপনাদের বুধবারের পরীক্ষাটা পসিবল টাইম হচ্ছে 4টা 15 থেকে 5টা 45। এরপরে আপনারা যখন স্লট সিলেকশনটা পাবেন তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এটা পাই মানে আপনাদের জাস্ট আমি ইনফরমেশনটা দিয়ে রাখলাম, যেই কারণে যে আজকে অলরেডি হচ্ছে 13 তারিখ, সো 25 তারিখ থেকে পরীক্ষা। তো সেই হিসেবে আপনারা একটু নিজেদেরকে প্রিপেয়ার করতে থাকেন, পড়াশোনা সেভাবে গুছাই নিয়ে আসেন। আমার এই কোর্সের মিডের আগের আর 2টা চ্যাপ্টার বাকি আছে, 2টা চ্যাপ্টারই মোটামুটি ছোট ছোট চ্যাপ্টার। আমি আশা করতেছি আজকের ক্লাস এবং নেক্সট যে অনলাইন ক্লাস সেই 2টা ক্লাসে হয়তো কভার আপ হয়ে যাবে। এরপরে ফ্রাইডে ক্লাসে আপনাদের অলরেডি ক্লাস টেস্টের ডেট দেওয়া আছে। তো ক্লাস টেস্টের পাশাপাশি ওই দিন যদি পুরো আমার মিডিয়া সিলেবাসের উপরে যার যার সমস্যা আছে বা কোনো যদি প্রবলেম থেকে থাকে, তো সেটা নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করব। বলেন। স্যার একটা কথা ছিল স্যার, ক্লাস টেস্টটা স্যার মানে মনে হয় পার্সোনাল দিতে পারবো সমস্যাগুলো না এটা স্যার। হচ্ছে পরবর্তীতে তাহলে কি মানে পরে করণীয় যোগাযোগ স্যার? করবেন, সে আপনি আইদার আমাকে একটা মেইল দিবেন বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করবেন। হুম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন ওকে আমরা যে স্যার। চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে স্টেশন অ্যান্ড ইয়ার্ড। তো রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর একদম প্রথম থেকে যদি আমরা আসি, একদম প্রথম চ্যাপ্টারে আমরা রেল পড়ছি, স্লিপার পড়ছি, বালাস্ট পড়ছি। এরপরে সেকেন্ড চ্যাপ্টারে আমরা পড়ছিলাম হচ্ছে ট্র্যাকটিভ ফোর্স, মানে একটা রেলওয়েকে ট্রেনে নিয়ে যাইতে কি পরিমাণ ফোর্স লাগে। থার্ড চ্যাপ্টারে আমরা পড়ছিলাম হচ্ছে রেলওয়ে কার্ভেচর। এরপরে আমরা ফোর্থ চ্যাপ্টারে পড়লাম সিগন্যালিং এবং ইন্টারলকিং। এরপরে আমাদের রেলওয়ে যে পার্টটা, শুধু এটাই হচ্ছে আমাদের রেলওয়ের উপরে লাস্ট পার্ট, সেটা হচ্ছে স্টেশন অ্যান্ড ইয়ার্ড। মানে রেলওয়ের ক্ষেত্রে কি কি টাইপের স্টেশন হইতে পারে, কি কি টাইপের ইয়ার্ড হইতে পারে, এটা নিয়েই আমাদের এই চ্যাপ্টারটা। খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। এখান থেকেও ছোটখাটো একটা প্রশ্ন থাকে, হয়তো 3 মার্ক বা 4 মার্ক বা 5 মার্কের ছোটখাটো একটা প্রশ্ন থাকে। একদম হুবহু মুখস্থ করার আগে না, জিনিসটা বোঝেন, জাস্ট 1 লাইন 2 লাইন করে জিনিস। আর কিছু ফিগার আছে, ফিগার দেখে আমরা স্টেশনের ক্লাসিফিকেশন গুলো বা প্রকারভেদ গুলো সহজেই দেখতে পারি, করতে পারি। তো প্রথমে যদি আসি, এই বইগুলো মনে হয় আমি আপনাদেরকে দিয়ে দিছি, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এর 2টা বই দিয়ে দিছি, এবং আপনাদের গুগল ক্লাসরুমে যে 3টা বই দিছি আমি মেনলি রেলওয়ের এই 2টা, আর পাশাপাশি হচ্ছে ট্রাফিক এবং হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর একটা বই দিছি, গার্বার এন্ড হাওয়েলের বই। বইটা খুবই ইম্পর্টেন্ট বই, মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড, মানে পেভড হাইওয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য বা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর জন্য মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বুকস। তো ওই বইটা একটু কালেকশনে রাখবেন। পরবর্তীতে জাস্ট যে এই কোর্স পড়ার জন্যই বিষয়টা এরকম না, এর পরবর্তীতে আপনি আপনার জব ফিল্ডে হোক বা হায়ার স্টাডিজের জন্য হোক, বিভিন্ন ক্ষেত্রে ওই বইটা কাজে লাগে। বইটা অনেক কমপ্লিট একটা বই। তো প্রথমত আসি যে স্টেশনটা কি। এ রেলওয়ে স্টেশন ইজ দ্যাট প্লেস অন এ রেল লাইন where traffic is booked and dealt with, where trains are given the authority to proceed forward. তা সহজ কথাই আমরা স্টেশন সবাই জানি, সবাই চিনি যে স্টেশনটা কি। এখানে যে ডেফিনেশন যা লেখা আছে, আমাদের স্টেশনের ডেফিনেশন যদি পরীক্ষা আসে যে তাই লিখতে হবে, বিষয়টা এরকম না। আপনার কাছে আসলে স্টেশনটা কি, তো সহজ কথাই যদি আমরা চিন্তা করি, তো স্টেশন হচ্ছে রেল লাইনের একটা প্লেস যেখানে ট্রেন থেকে মানে প্যাসেঞ্জার ওঠানামা করে, বা যদি পণ্যবাহী ট্রেন হয় তাহলে সেখান থেকে মানে পণ্য নামানো মানে লোডিং আনলোডিং করা হয়। তো আপনি এটাই লেখেন, যে এখানে যে হুবহু যা লেখা আছে সেটাই লিখতে হবে, বিষয়টা এরকম না। তো এখানেও সেই কথাটাই লেখা আছে, একটু অন্য ভাষায়, একটু বইয়ের ভাষায় ঘুরায় পেঁচায় লেখা আছে।
যেখানে বলা আছে যে রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস অন এ রেল লাইন হোয়ার ট্রাফিক ইজ বুকড। ট্রাফিক ইজ বুকড মানে যেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট করা হয়। ট্রাফিক মানে হচ্ছে মানুষজন, প্যাসেঞ্জার, যারা টিকিট কাটিয়ে রেল মানে ট্রেনে উঠে আবার তার গন্তব্যস্থলে মানে চলে আসে, সেখান থেকে নেমে পড়ে যে প্যাসেঞ্জার উঠানামা করতেছে, সেটাই আমরা বলতেছি যে ট্রাফিক বুক booked and dealt with where trains are given the authority to proceed forward। একটা স্টেশনে আসার পরে এই স্টেশন থেকে ট্রেনটাকে সামনে চলার জন্য প্রসিড বা সামনে আগানোর জন্য অনুমতি দেওয়া হয়। তো আপনি এইভাবে লেখেন, অথবা আপনি আপনার ভাষায় লেখেন যে স্টেশন ইজ এ প্লেস ওয়্যার প্যাসেঞ্জার্স মানে ওঠানামা করে, প্লাস যে যদি পণ্যবাহী ট্রেন হয় বা গুডস ট্রেন হয় সেক্ষেত্রে কার্গো বা গুডস লোডিং আনলোডিং করা হয়, সেই প্লেসটাই হচ্ছে স্টেশন। আপনি আপনার মতো বুঝায় লিখতে পারলেই হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পারপোসেস অফ এ রেলওয়ে স্টেশন। একটা রেলওয়ে স্টেশনের আসলে উদ্দেশ্য কি কি। তো এটাও আমরা মোটামুটি সবাই বুঝি, জানি যে একটা স্টেশনের উদ্দেশ্য কি কি, একটা স্টেশন কেন প্রয়োজন বা স্টেশন কেন দিতে হয়। প্রথমে যেটা বলতেছে টু ইনট্রেন অর ডিট্রেন প্যাসেঞ্জার। ইনট্রেন অর ডিট্রেন প্যাসেঞ্জার মানে কি, প্যাসেঞ্জার উঠানামা করবে, প্যাসেঞ্জার উঠানামা করানোর জন্য আমাদের স্টেশন প্রয়োজন। টু লোড অর আনলোড গুডস অর পার্সেল, তার মানে হচ্ছে পণ্য লোড এবং আনলোড করার জন্য প্রয়োজন। টু কন্ট্রোল দ্য মুভমেন্ট অফ ট্রেন, ট্রেনের মুভমেন্টটা কন্ট্রোল করার জন্য একটা স্টেশন কি করে, একটা ট্রেন যে ট্রেনটা আছে ট্রেনের মুভমেন্টটা কন্ট্রোল করতে পারে। টু ইনেবল ট্রেনস টু ক্রস ইচ আদার ইন কেস অফ এ সিঙ্গেল লাইন সেকশন, তার মানে হচ্ছে যদি একটা সিঙ্গেল লাইনের রেল লাইন হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি একটা ট্রেনকে আরেকটা ট্রেনকে ক্রস করতে হয় বা ওভারটেক করতে হয়, তাহলে কি করতে হয়, একটা স্টেশন প্রয়োজন হয়। স্টেশনে কি থাকে, একটা স্পেয়ার লাইন থাকে। তাহলে যে ট্রেনটা স্লো মুভিং ট্রেন সেটা স্পেয়ার লাইনে কি ওয়েট করে, ফাস্ট মুভিং ট্রেনটা ক্রস করে চলে যায়, বা অপোজিট ডিরেকশন থেকে যদি আসে, যেটা কম ইম্পর্টেন্ট ট্রেন সেটা ওয়েট করে, আর যেটা ফাস্ট মুভিং ট্রেন সেটা ক্রস করে চলে যায়। এরপরে বলতেছে টু ইনেবল ফাস্টার ট্রেনস টু ওভারটেক স্লোয়ার ওয়ান্স, যেটা বললাম যে যেটা ফাস্ট সেটা স্লোয়ারটাকে ওভারটেক করে চলে যাবে। টু ইনেবল লোকোমোটিভ টু রিফুয়েল ওয়েদার ইট ইজ ডিজেল ওয়াটার অর কয়লা বা কয়েল, তার মানে হচ্ছে যখন এই আমাদের যে ট্রেনটা আছে সেই ট্রেনটার ইঞ্জিনটাকে যদি রিফুয়েল করার প্রয়োজন হয়, তাহলে সেটা তো আর আমরা যে কোনো জায়গায় করতে পারবো না, সেটা আমাদের যে কোনো একটা স্টেশনে এসে করতে হবে। তো সেই ফুয়েলটা হইতে পারে ডিজেল, হইতে পারে পানি, হইতে পারে মানে আগে যখন বাষ্প ইঞ্জিন চলাচল করতো তখন পানি ইউজ করা হইতো, এবং যখন তাপ ইঞ্জিন বা কয়লা ইঞ্জিন চলতো তখন হচ্ছে কয়লা ইউজ করা হতো। এখন সাধারণত ক্ষেত্রে যে ডিজেল বা জ্বালানি তেল যেটা সেটা ইউজ করা হয়। টু অ্যাটাচ অর ডিটাচ কোচেস অর ওয়াগনস টু ট্রেন, তার মানে হচ্ছে যদি ট্রেনের সাথে কোনো একটা কোচ অ্যাটাচ করার প্রয়োজন হয়, তখন সেটা আমরা স্টেশনের মাধ্যমে করতে পারি বা স্টেশনে গিয়ে তারপরে করতে পারি। টু কালেক্ট ফুড অ্যান্ড ওয়াটার ফর প্যাসেঞ্জার, যাত্রীরা কি করতে পারে, একটা স্টেশনে নেমে সেখানে যে দোকানগুলো আছে সেখান থেকে খাবার বা পানি সংগ্রহ করতে পারে। এরপর আছে টু প্রোভাইড ফ্যাসিলিটিস ফর চেঞ্জ অফ ইঞ্জিনস অ্যান্ড ক্রু স্টাফ, তার মানে হচ্ছে যদি ইঞ্জিন চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে বা স্টাফ চেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে সেখানে একটা স্টেশনে থেমে তারপরে ইঞ্জিন বা স্টাফ চেঞ্জ করতে পারে। টু ইনেবল সর্টিং আউট অফ ওয়াগনস অ্যান্ড বগিজ টু ফর্ম নিউ ট্রেনস, তার মানে হচ্ছে যদি একটা নতুন ট্রেনের প্রয়োজন হয়, যদি মানে কোনো একটা ইমার্জেন্সি কারণে হোক বা রিলিফ ট্রেন হোক, বা যদি কোনো একটা ইমার্জেন্সি ট্রেনের প্রয়োজন হয়, তাহলে স্টেশন থেকে এই বগিগুলাকে রিঅ্যারেঞ্জ করে বা বগিগুলাকে সর্টিং করে নতুন আর একটা ট্রেন সেখান থেকে যাত্রা শুরু করতে পারে। টু প্রোভাইড ফ্যাসিলিটিস অ্যান্ড গিভ শেল্টার টু প্যাসেঞ্জার ইন কেস অফ ইমার্জেন্সিস সাচ এস ফ্লাডস অর অ্যাক্সিডেন্টস উইচ ডিস্টার্ব ট্রাফিক, তার মানে হচ্ছে সাধারণত রেল লাইন বা রেলওয়ে স্টেশন গুলা নর্মাল তার আশেপাশে যে ল্যান্ডস্কেপ বা টপোগ্রাফি আছে তার থেকে একটু উঁচু জায়গায় করা হয়। তো যদি ন্যাশনাল ইমার্জেন্সি আসে বা যেমন ফ্লাড আসে বা কোনো অ্যাক্সিডেন্ট আসে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে এই রেল রেল স্টেশন গুলাকে ইমার্জেন্সি শেল্টার হিসেবে ইউজ করা যায়। তো এইগুলো হচ্ছে আমাদের মেইন মানে পারপাস। এখানে হয়তো এমন থাকতে পারে যে একই কথা দুই তিনবার লেখা আছে, যদি আপনাকে পারপাস লিখতে বলা হয় আপনি আপনার মতো মানে আপনার মাথায় যেটা আসে এইটা পড়ার পরে আপনার মাথায় যেটা আসে আপনি সেভাবে গুছায় লিখতে পারেন। এরপরে যেটা বলা আছে সেটা হচ্ছে সিলেকশন অফ এ সাইট বা সিলেকশন অফ সাইট ফর এ রেলওয়ে স্টেশন। আমরা রেলওয়ে স্টেশনের জন্য কি ধরনের সাইট সিলেকশন করব, মানে কোথায় আমরা রেলওয়ে স্টেশন বানাইতে পারবো, যে কোনো জায়গায় বানাইতে পারবো নাকি যেখানে বানাবো সেখানকার ল্যান্ডস্কেপটা কেমন হইতে হবে, সেখানকার জিওগ্রাফিটা কেমন হইতে হবে, সেটা আমাদের বুঝতে হবে। তো প্রথমেই বলতেছে অ্যাডিকুয়েট ল্যান্ড, তার মানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সেখানে জায়গা থাকতে হবে, যেখানে স্টেশনটা করতে চাচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকতে হবে, কারণ স্টেশনের সেখানে কিছু বিল্ডিং থাকে, কিছু শেড থাকে, একটা স্পেয়ার লাইন করতে হয়। তো সবকিছু মিলাই বেশ পর্যাপ্ত পরিমাণ সেখানে জায়গার প্রয়োজন হয়।
লেভেল এরিয়া উইথ গুড ড্রেনেজ, তার মানে হচ্ছে যেখানে আমরা স্টেশনটা করব সেখানকার জায়গাটা মোটামুটি ফ্ল্যাট সমতল হইতে হবে এবং সেখানে ড্রেনেজটা ভালো হইতে হবে। ড্রেনেজ ভালো মানে হচ্ছে যদি বৃষ্টি হয় সেখানে যাতে পানি জমে না থাকে, পানিটা দুই পাশ দিয়ে পাস করে চলে যেতে পারে। সেখানে যে ড্রেন থাকতে হবে বিষয়টা এরকম না। ড্রেনেজ মানে হচ্ছে সেখানে যাতে বৃষ্টির পানি জমে না থাকে বা যদি বন্যা হয়ে পানি উঠে সেই পানিটা যাতে সেখানে জমে না থাকে। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে যে রেল লাইনটা আছে সে রেল লাইনের সাথে তার অ্যালাইনমেন্টটা কিরকম। যেমন লাইনটা যদি এদিক বরাবর হয় আমি তো স্টেশন এদিক বরাবর করতে পারবো না। তো এই লাইনের সাথে আমার আসলে এই অ্যালাইনমেন্টে জায়গা আছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। ইজি অ্যাক্সেসিবিলিটি। ইজি অ্যাক্সেসিবিলিটি তার মানে হচ্ছে এই স্টেশনটা এমন জায়গায় করতে হয় যেখানে আশেপাশের সমস্ত জায়গা থেকে, আশেপাশের সমস্ত গ্রাম থেকে বা উপশহর থেকে বা শহর থেকে মানুষ খুব সহজে রেলওয়ে স্টেশনে আসতে পারে। সবাই যাতে স্টেশনটা অ্যাক্সেস করতে পারে। এমন যাতে না হয় যে জাস্ট এক পাশে অনেক বিশাল নদী বা সমুদ্র আছে, সেই মানে আর আরেক পাশে মানুষজন আছে, তার মানে কি এক সাইডের মানুষজন স্টেশনটাকে অ্যাক্সেস করতে পারতেছে, আরেক সাইডের মানুষজন অ্যাক্সেস করতে পারতেছে না, এরকম যাতে না হয়। মানে ওই স্টেশনটা সাধারণত করা হয় একটা সিটি সেন্টারে, যেখানে আসলে তার আশেপাশের সমস্ত এলাকার মানুষ সেই স্টেশনটা অ্যাক্সেস করতে পারে, সহজে যাতায়াত করতে পারে। ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট। স্টেশনের জন্য ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। কারণ কি? কারণ একটা স্টেশনে আমাদেরকে পানির কিছু সংযোগ দিতে হয়। সেখানে যাত্রীদের জন্য পানির সংযোগ দিতে হয়, সেখানে কিছু টয়লেট বা ল্যাট্রিন করা হয়, সেখানে হচ্ছে মানে ট্রেনের কোনো একটা প্রয়োজনে পানির সংযোগ থাকতে হয়। তো সেখানে ওয়াটার সাপ্লাই অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে। তো এই পর্যন্ত আমরা দেখেন, এগুলো আসলে খুবই ইম্যাচিওর কথাবার্তা। স্যার নামাজের আপনাদের মানে এটা আজকের ক্লাসটা হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত। আপনারা যখন ইউনিভার্সিটিতে থাকেন তখন আপনার ক্লাস থেকে 12টা থেকে 1টা পর্যন্ত। প্লাস এটা যেহেতু অনলাইন ক্লাস, আপনার তো আমাকে জানানোর প্রয়োজন নাই। আপনি নামাজে অবশ্যই যাবেন, আপনি আপনার মতো লিড নিয়ে চলে যান, সেটা তো আমাকে জানানোর প্রয়োজন নাই। বা আমি তো সরাসরি এখানে ওই চ্যাট বক্সে রোল লিখেও নেই না। So, এটা আপনার যার যার পার্সোনাল ইস্যু, আপনি এখনো যেতে পারেন বা যখনই যান, এটা আপনার আপনার মতো আপনি চলে যান, আমাকে জানানোর প্রয়োজন নাই বা ক্লাস ইন্টারাপ্ট করার প্রয়োজন নাই। তো এই চ্যাপ্টার থেকে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে স্টেশন পড়লাম, স্টেশনের পারপোজ বা উদ্দেশ্য কি, এবং স্টেশনটা কেমন জায়গায় করতে হবে সেই সাইট সিলেকশন সম্পর্কে কিছু আইডিয়া পাইল। এখন আসতেছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ স্টেশন। তার মানে ক্লাসিফিকেশন আসলে স্টেশনের আসলে কি কি ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ কি কি ধরনের বা কয় ধরনের স্টেশন হওয়া সম্ভব। তো সেখানে এখানে একটা ক্লাসিফিকেশন দেখানো আছে, মোটামুটি 5টা টাইপের স্টেশন হয়। একটা হচ্ছে হল্ট স্টেশন, ফ্ল্যাগ স্টেশন, ওয়েসাইড স্টেশন, জাংশন স্টেশন অ্যান্ড টার্মিনাল স্টেশন। স্টেশনের ক্ষেত্রে এই 5টা ক্লাসিফিকেশন আছে। আমরা এখন এই 5টা ক্লাসিফিকেশন সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে হল্ট স্টেশন। হল্ট স্টেশনটা হচ্ছে এটা সব থেকে বলা যায় যে লো লো কোয়ালিটি বা লো লেভেল অফ স্টেশন। তার মানে হচ্ছে এইখানে আসলে এই স্টেশনে আলাদা কোনো ধরনের কোনো মানে বড় প্ল্যাটফর্ম থাকবে না, বা মানে উঁচু উঁচু করে কোনো প্ল্যাটফর্ম থাকে না, বা এখানে কোনো স্টেশনের আলাদা কোনো বিল্ডিং থাকে না। যেখানে লেখা আছে নো ইয়ার্ড অর স্টেশন বিল্ডিং অর স্টাফ প্রোভাইডেড ফর সাচ টাইপ অফ স্টেশন। এখানে কোনো স্টেশন মাস্টার বা স্টাফও দেওয়া হয় না। সামটাইম স্মল ওয়েটিং শেড ইজ অলসো প্রোভাইডেড উইচ অলসো সার্ভস অ্যাজ এ বুকিং অফিস। মানে সামটাইমস, এখানে আমি একটা ফিগার দেখাই, এটা হচ্ছে ইংল্যান্ডের একটা ফিগার। ওদের দেশে এই সমস্ত স্টেশন গুলাকে বলা হয় হচ্ছে হল্ট স্টেশন। তো হল্ট স্টেশনের কাজ হচ্ছে জাস্ট এখানে ট্রেনটা আসবে, 1 মিনিট বা 2 মিনিট থামবে, এরপর আবার প্রসিড করবে। এইখানে জাস্ট এই যে আমাদের এখানে যে লেখাটা আছে সেখান থেকে বলতেছে যে জাস্ট রেল লেভেলের প্ল্যাটফর্ম থাকে। তো এখানে জাস্ট যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে সামান্য একটু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তাছাড়া এখানে কিন্তু আলাদা কোনো বিল্ডিং নাই, কোনো টিকিট কাউন্টার নাই। এখানে কিছু জাস্ট ওই চেয়ারে বসে বা চেয়ার টেবিল নিয়ে কিছু মানুষজন টিকিট মানে বিক্রি করে। তো বাংলাদেশে এরকম কিছু হল্ট স্টেশন আছে, যেমন মানে সব থেকে বিখ্যাত বা অনেক বিখ্যাত একটা হল্ট স্টেশন আছে দর্শনা হল্ট স্টেশন। তবে সেখানে যদি যান তাহলে সে জাস্ট এরকম দেখবেন, বিষয়টা সেরকম না। দর্শনের হচ্ছে এক প্রান্তে এখন যাত্রী সামনে করা হয়েছে, সেখানে কিছু রুম করা হয়েছে টিকিট বিক্রির জন্য, যাত্রীদের বসার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে। এটার করা মানে মেইনলি ওই স্টেশনটা হচ্ছে হল্ট স্টেশন, কিন্তু এগুলা করার কারণ হচ্ছে ওইখান থেকে প্রচুর পরিমাণে যাত্রী মানে যাওয়া আসা করে, কমিউনিকেট করে। তো তাদেরকে তাদের সার্ভিসের কথা চিন্তা করে সেখানে আরো কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তাছাড়া অন্য যে কোনো হল্ট স্টেশনে যদি যান তাহলে আপনাকে যে ওই বিল্ডিং বানাইতে হবে, মানে এই যদি হল্ট স্টেশনের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে ওই স্টেশনটা, তাহলে যে বিল্ডিং বানাইতে হবে বা যাত্রীদেরকে মানে টপ লেভেল সুবিধা দিতে হবে, এটা নেসেসারি না। হল্ট স্টেশনের বেসিক অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এটা।
রেল লাইনের সাথেই 250 মিটার লগের একটা রেল লেভেল প্ল্যাটফর্ম থাকে, আর এখানে হচ্ছে জাস্ট স্টেশনের নামটা থাকবে, স্টেশনের নেম বোর্ড থাকবে। তাছাড়া এখানে আলাদা কোনো বুকিং অফিস টফিস দেওয়া হয় না। সাধারণত এখানে চেয়ার টেবিল নিয়েই যারা টিকিট বিক্রি করে তারা এখানে বসে বসে টিকিট বিক্রি করে। সেকেন্ড যে স্টেশন সেটা হচ্ছে ফ্ল্যাগ স্টেশন। ফ্ল্যাগ স্টেশনটা হচ্ছে এটার থেকে বেটার, হল্ট স্টেশন থেকে বেটার। কিভাবে বেটার আমি কি একটু ফিগারটা দেখাই। এখানে কি হবে, এখানে হচ্ছে প্ল্যাটফর্মের পাশে একটা স্টেশন বিল্ডিং থাকবে, একটা স্টেশন বিল্ডিং থাকবে এবং সেখানে মিনিমাল মানে যাত্রীদের জন্য মিনিমাম কিছু সুবিধা থাকবে। It is provided with a small waiting hall and booking office, platforms and benches and arrangement for drinking water. তার মানে হচ্ছে ফ্ল্যাগ স্টেশনে কি থাকে, একটা স্টেশন বিল্ডিং থাকে, এর মধ্যে একটা কন্ট্রোল রুম থাকে, একটা স্টেশন মাস্টার রুম থাকে এবং একটা বুকিং কাউন্টার থাকে। ওই যে আমরা জানালা গ্রিল দিয়ে যে টিকিট টিকিট নেই, এরকম একটা বুকিং কাউন্টার থাকে। পাশাপাশি যাত্রীদের বসার জন্য এখানে কিছু বেঞ্চ থাকে, একটা যাত্রী ছাউনি থাকে এবং সাথে সাথে কিছু ল্যাট্রিন বা টয়লেট থাকে যাতে যাত্রীরা অ্যাক্সেস করতে পারে। তো এটা কি, এটা হচ্ছে হল্টের তুলনায় একটু ভালো, একটু ভালো স্টেশন বা ওর থেকে একটু বেটার স্টেশন ফ্ল্যাগ স্টেশন। থার্ড যে স্টেশনটা সেটা হচ্ছে ওয়ে সাইড স্টেশন। এটা যদি দেখি এটা হচ্ছে তার থেকে আবার আরেকটু ভালো। কিভাবে বুঝলাম, এই ফ্ল্যাগ স্টেশন যেটা এটা সাধারণত জাস্ট ওয়ান মানে একটা রেল লাইন আছে বা একটা রেল আছে, এই একটা রেলের জন্য পাশে ফ্ল্যাগ স্টেশন করা হয়। যদি একাধিক রেল লাইন থাকে, একাধিক রেল লাইন থাকলে সেক্ষেত্রে এরকম যে ওয়ে সাইড স্টেশন এটা করা হয়। এখানে যে একটা রেল লাইন আছে বলে এখানে কোনো স্পেয়ার লাইন থাকবে না বিষয়টা এরকম না, এখানে কিন্তু স্পেয়ার লাইন থাকতে পারে। এখানে একটা স্পেয়ার লাইন থাকতে পারে ট্রেনের ক্রসিং এর জন্য বা অন্য কোনো ইমার্জেন্সি অ্যাক্সেসের জন্য এখানে স্পেয়ার লাইন থাকতে পারে। ওয়ে সাইড স্টেশন যেটা সেটা হচ্ছে এই ফ্ল্যাগ স্টেশনের থেকে আরো বেটার, আরো ভালো। The idea of crossing station was initially conceived for a single line sections to facilitate the crossing of trains going in opposite directions so that there may be a more rapid movement of train. Dead end sliding at either end of the station to accommodate wagons that are marked sick. এটা যদি আমি দেখি ফিগার থেকে দেখাই, এখানে দুইটা লাইন আছে, একটা লাইন হচ্ছে এইখানে যাইতেছে, আর একটা লাইন হচ্ছে, ও সরি, মেন লাইন হচ্ছে এইটা, মেন লাইন হচ্ছে এইটা। আর তার সাথে সাথে কি এটার সাথে কিছু ব্রাঞ্চ লাইন আছে। ব্রাঞ্চ লাইনটা কি, এই যে এখানে একটা ব্রাঞ্চ লাইন দেখাইতেছে এই প্ল্যাটফর্মের সাথে, এইখান থেকে আরেকটা ব্রাঞ্চ লাইন দেখাইতেছে এই প্ল্যাটফর্মের সাথে। এগুলোকে লুপ লাইনও বলা হয়, কারণ কি যখন ক্রসিং আসবে ক্রসিং এর জন্য তারা এখানে এসে ওয়েট করতে পারে, ট্রেনটা চলে যাওয়ার পরে সে আবার এদিক দিয়ে চলে যেতে পারে, অথবা এই ট্রেনটা এখান থেকে এদিকে গিয়ে ওয়েট করতে পারে, এদিক থেকে ট্রেন যাওয়ার পরে সেটা আবার এদিক থেকে চলে যেতে পারে। এটার আরেকটা স্পেশাল মানে যেটা সেটাও সেটা ডেড এন্ড স্লাইডিং থাকে বা ডেড এন্ড সাইডিং থাকে। ডেড এন্ড সাইডিংটা কি, এই যে এখানে যে লুপ লাইনটা আছে এই লুপ লাইনটা এখানে কিছুটা এক্সটেন্ড করা হয়েছে। তো এক্সটেন্ড করার কারণ কি, এক্সটেন্ড করার কারণ হচ্ছে এই যে ট্রেনটা আসতেছে সেখানে যদি কোনো নষ্ট বগি থাকে সেটা আসলে রিপেয়ার করার প্রয়োজন বা সেটাকে আসলে ট্রেন থেকে খুলে রাখতে হবে, সেটা কি করা হয় এই বগিটাকে এই যে ডেড এন্ড সাইডিং যেটা এইখানে কি রাখা হয়। কারণ এই জায়গাটুকু আসলে অপ্রয়োজনীয় একটা লাইন বানানো হয়েছে যেখানে আসলে এই নষ্ট বগি বা এই সমস্ত কিছু রাখার জন্যই মেনলি বানানো হয়েছে। আর এই পাশে আদার পাশে কি করা হয়, এখানে স্যান্ড হাম্প দিয়ে দেওয়া হয়। স্যান্ড হাম্প মানে হচ্ছে বালির বস্তা। এখান থেকে বোঝানো হয় যে ট্রেনটা আসতেছে তাকে বোঝানো হয় যে এখানে আর কিছুই নাই, এদিকে মুভ করতে পারবে না, ডেড ইন সাইডিং এ গিয়ে সেটাকে পার্ক করে রাখতে পারে। এই যে এটা হচ্ছে ডাবল মেন লাইনের স্টেশন, ওই সাইড স্টেশনই ওই সাইড স্টেশনের এখানে বলতেছে যদি একটা লাইন থাকে তাহলে কিরকম, আর এটা হচ্ছে ডাবল মেন লাইন, যে এটা একটা মেন লাইন, এটা এই পাশে আর একটা মেন লাইন, আর লুপ লাইনটা দিয়ে দিতে হচ্ছে স্টেশনের পিছন থেকে, স্টেশনের পিছন থেকে সেম এই পাশেও একটা আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। ওই সাইড স্টেশনের থেকে তার থেকে আরেকটু বেটার যেটা সেটা হচ্ছে জাংশন স্টেশন। জাংশন স্টেশন কি এটা আমি আগেই পড়ানোর সময় বলছি। এই জাংশন স্টেশন ইজ দ্য মিটিং পয়েন্ট অফ থ্রি অর মোর লাইন্স ইমার্জিং ফ্রম ডিফারেন্ট ডিরেকশন। তার মানে হচ্ছে সহজ কথায় যদি বলি, যেই প্ল্যাটফর্ম থেকে বা যে স্টেশন থেকে নতুন আরেকটা দিকে নতুন আরেকটা ডিরেকশনের ট্রেন চলে যায় সেটা হচ্ছে জাংশন স্টেশন। তো এখানে থ্রি ডিরেকশন বলতেছে কেন, মিটিং পয়েন্ট অফ থ্রি অর মোর ডিরেকশন কেন বলতেছে, এই যে এটা একটা ডিরেকশন, এটা একটা ডিরেকশন, এখান থেকে সাপোজ এই যে এই পাশে ব্রাঞ্চ লাইন চলে গেছে, তাহলে এটা আরেকটা ডিরেকশন। তার মানে হচ্ছে মিনিমাম এখান থেকে এখানে মিনিমাম তিনটা ডিরেকশনে ট্রেন চলতেছে। এই সমস্ত যে স্টেশন সেগুলোকে বলা হয় জাংশন স্টেশন, মানে অর্থাৎ যে স্টেশন থেকে নতুন আরেকটা ডিরেকশনের ট্রেন চলতেছে, মানে এখান থেকে নতুন আরেকটা ব্রাঞ্চ লাইন বের হয়ে গেছে। তো এই জাংশন স্টেশনের আবার কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এখানে একটা টার্ন টেবিল থাকে। সব সব জাংশন স্টেশনে যে টার্ন টেবিল থাকে বিষয়টা এরকম না, তবে মোটামুটি যেগুলো বড় জাংশন স্টেশন যেমন ঈশ্বরদী বা এরকম বড় জাংশন স্টেশন সেখানে এরকম টার্ন টেবিল থাকে।
টার্ন টেবিলের কাজ কি? টার্ন টেবিলের কাজ হচ্ছে ট্রেনের যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটার ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়া। সেটা কেমন? সেটা হচ্ছে সাপোজ একটা ট্রেন এই দিক থেকে আসতেছে, এদিক থেকে আসতেছে, এদিক থেকে আসার পরে তার হচ্ছে ডিরেকশন চেঞ্জ করতে হবে। তো ডিরেকশন চেঞ্জ করার পরে কি ওই জাস্ট ইঞ্জিনটা বগি থেকে খোলা হয়, খুলে নিয়ে আসা হয়, নিয়ে এসে এই যে টার্ন টেবিলে নিয়ে আসা হয়। টার্ন টেবিলে নিয়ে আসলে সাপোজ প্রথমে ডিরেকশনটা আছে এই বরাবর, এটা হচ্ছে জাস্ট হচ্ছে রোলারের মতো। এটা আস্তে আস্তে কি করা হয়, এই এই যে টেবিলটা এটা হচ্ছে আস্তে আস্তে বলের মতো, নিচে হচ্ছে রোলার বলের মতো এটা ঘোরানো যায়। তো প্রথমে ডিরেকশনটা এই পাশে আছে, কি করা হয় এই যে টেবিলটা সেটা আস্তে আস্তে ঘোরানো হয়, কি করা হয় 180 ডিগ্রি ঘোরায়, ডিরেকশনটা এখন এই পাশে নিয়ে আসে। এখন এই পাশে নিয়ে আসার পরে কি ট্রেনটা তার মানে যেদিকে তার ঘোরানোর প্রয়োজন, যদি এদিক থাকে এদিকে ঘোরানোর প্রয়োজন হয় সেটাও সম্ভব, যদি এদিকে থাকে উল্টা দিকে ঘোরানোর প্রয়োজন হয় সেটাও সম্ভব। অর্থাৎ যে কোনো ডিরেকশনে টার্ন টেবিলের মাধ্যমে যে ট্রেনের যে ইঞ্জিনটা সেই ইঞ্জিনটার ডিরেকশনটা চেঞ্জ করা সম্ভব। তো জাংশন স্টেশনে যে টার্ন টেবিল থাকতেই হবে বিষয়টা এরকম একদম ম্যান্ডেটরি জরুরি না। সেই সমস্ত জাংশন স্টেশনে টার্ন টেবিল নাই, তারা কি করে, সাপোজ এইখান থেকে একটা ট্রেন ব্রাঞ্চ লাইনে যাবে, সাপোজ এইখান থেকে সে আসছে, এই বরাবর আসতে এসে এখন সে এদিকে যেতে চায়, ট্রেন তো আর এখান থেকে সেভাবে বাঁক নিতে পারবে না। তাহলে কি করে, যে এখান থেকে আসে, আসার পরে এই যে জাস্ট পুরো বগিটা তার সমস্ত বগি এখানে ওয়েট করে, ইঞ্জিনটা খুলে নেওয়া হয়, ইঞ্জিনটা খুলে এদিকে যায়, এদিকে গিয়ে আবার এদিকে আসে, এদিকে এসে আবার তার সামনে চলে যায়, সামনে গিয়ে এভাবে মুভ করতে থাকে। অর্থাৎ সহজ কথায় আমাদের স্টেশন জাংশন স্টেশনের যে মেইন বেসিক যে কম্পোনেন্ট বা বেসিক যে ফাংশন সেটা হচ্ছে এখানে মেইন লাইনের সাথে সাথে একটা ব্রাঞ্চ লাইন থাকবে, অর্থাৎ নতুন আর একটা ডিরেকশনে ট্রেনটা চলা শুরু করবে। ফাইনাল যেটা সেটা হচ্ছে হাইস্ট লেভেল অফ স্টেশন, সেটা হচ্ছে টার্মিনাল স্টেশন। টার্মিনাল স্টেশনটা কি? টার্মিনেট কথাটার মানে হচ্ছে শেষ। তো টার্মিনাল মানে হচ্ছে যেখানে এসে সমস্ত ট্রেনের যাত্রাটা শেষ হয়ে যাবে, ওই ডিরেকশন থেকে যে সমস্ত ট্রেন আসতেছে সমস্ত ট্রেনের যাত্রাটা শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে টার্মিনাল স্টেশন। সাপোজ আমি ফর এক্সাম্পল যদি বলি যে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন, তো সারা দেশে যত দিক থেকে যত ট্রেন চলাচল করুক সমস্ত ট্রেন এসে কিন্তু তার যাত্রা শেষ হবে কমলাপুর রেলওয়ে স্টেশন। অথবা সাপোজ রাজশাহী যে টার্মিনাল স্টেশন, ঢাকা থেকে রাজশাহীগামী যত ট্রেন যাবে সমস্ত ট্রেন ওই টার্মিনাল স্টেশনে তার যাত্রা শেষ করে দিবে। তো এই সমস্ত স্টেশন যেখানে গিয়ে একটা ট্রেনের যাত্রা শেষ হয় সেগুলোকে বলা হয় টার্মিনাল স্টেশন। যে লেখা আছে দ্য স্টেশন at which railway line or one or of line or one of its branches terminates is known as a terminal station। যেখানে তার যাত্রাটা টার্মিনেট করে শেষ করে সেটাই হচ্ছে টার্মিনাল স্টেশন। এই টার্মিনাল স্টেশনে কি থাকে, এখানে অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে। এখানে যদি যে কোনো একটা টার্মিনাল স্টেশনের কথা যদি আমরা চিন্তা করি সেখানে অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রেল লাইন, এই প্ল্যাটফর্ম গুলো মার্ক করা থাকে, যেটা এক, এটা দুই, এটা তিন, চার, এভাবে অনেকগুলো মার্কিং করা থাকে। এখানে টিকিট বুকিং কাউন্টার থাকে, এখানে বড় প্যাসেঞ্জার লঞ্চ থাকে, ওয়েট করার জন্য অনেক বড় জায়গা থাকে, এখানে হোটেল থাকে, এখানে মানে আবাসিক হোটেল থাকে, এখানে খাবার হোটেল থাকে। সো এখানে মানে ফ্যাসিলিটিস হচ্ছে, এটা হচ্ছে টপ লেভেল অফ স্টেশন, এখানে সব ধরনের ফ্যাসিলিটিসই থাকে। তো এই সমস্ত স্টেশনগুলোকে আমরা বলি টার্মিনাল স্টেশন, যেখানে এসে ট্রেনটা তার যাত্রা শেষ করতেছে। তো এই স্টেশন যে পার্ট, স্টেশন পার্ট থেকে সাধারণত পরীক্ষায় যে প্রশ্নটা বেশিরভাগ সময় এসে থাকে যে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ স্টেশন। ক্লাসিফিকেশন অফ স্টেশন, ফাংশনাল ক্লাসিফিকেশন অফ স্টেশন। তো এটা যদি আসে তাহলে আপনাকে কি করতে হবে, এই যে স্টেশনগুলোর নাম লিখবেন, জাস্ট তাদের একটা মোটামুটি মানে মোটামুটি কাছাকাছি একটা ডায়াগ্রাম, ফ্রি হ্যান্ডের ডায়াগ্রাম, সেখান থেকে জাস্ট একটা লাইন যে স্টেশনটার আসলে কাজ কি। So, এতটুকুই হচ্ছে লেখার মতো। তো স্টেশনের পরে নতুন আরেকটা যে পার্টটা আসে সেটা হচ্ছে ইয়ার্ড। ইয়ার্ডটা কি? ইয়ার্ড ইজ এ সিস্টেম অফ ট্র্যাকস laid out to deal with the passenger as well as goods traffic being handled by railways. This includes receipt and dispatch of train, sorting of train, storing of train, sorting of train, marking of trains and other functions. তো সহজ কথায় আমি যদি ইয়ার্ডের কথা বলি, এই যে এইগুলো হচ্ছে একটা ইয়ার্ড। তো ইয়ার্ডে কি করে, ট্রেনটা সাধারণত ইয়ার্ডে এখানে যে ডেফিনেশন লেখা আছে, ইয়ার্ডে সাধারণত কোনো যাত্রীরা যায় না। ইয়ার্ডে কি হয়, সাপোজ আমি যদি কমলাপুর রেলওয়ে স্টেশনের কথা বলি বা আরেকটা টার্মিনাল স্টেশন যেমন রাজশাহী বা খুলনা, এই সমস্ত টার্মিনাল স্টেশনের কথা বলি, ট্রেনটা যখন তার যাত্রা শেষ করে সমস্ত যাত্রীদেরকে নামাই দেয়। নামাই দেওয়ার পরে যে ট্রেনের একটা বিরতি দিন থাকে, যেমন সাপোজ প্রত্যেক বাংলাদেশে যতগুলো ইন্টারসিটি ট্রেন চলতেছে তাদের সবগুলোরই একটা সাপ্তাহিক বন্ধের দিন থাকে। অন্যান্য বন্ধ মানে বন্ধের দিন বাদে বাকি যে দিনগুলো আছে সেগুলো ট্রেনের স্কেডিউলটা এইভাবেই করা হয় যে সে একবার আসবে, তার আধা ঘন্টা পরে সে আবার সেই স্টেশন থেকে চলে যাবে, অর্থাৎ সে পুরোটা রানিং এর উপরেই থাকবে।
এখন যখন একটা ট্রেন নষ্ট হয়ে গেছে বা বন্ধের দিনে যখন সে রেস্ট করবে, তখন সে রেস্টটা করবে কোথায়? সে তো লাইনের উপরে রেস্ট করতে পারবে না। লাইনের উপরে রেস্ট করলে তো সে অন্যান্য ট্রেনের মুভমেন্টটাকে ব্লক করে দিবে। তাহলে কি হয়, তার জন্য আলাদা একটা জায়গার প্রয়োজন হয়। তো আলাদা সেই জায়গাটায় ট্রেনটাকে ওয়েট করে, রেস্ট করে, বা তাকে রিপেয়ার করা হয়, পরিষ্কার করা হয়, মেনটেনিং করা হয়, তাকে আবার মানে রিনোভেশন করা হয়। এই যে স্পেসটা বা যে পজিশনটা বা যে জায়গাটা, সেটাকেই বলা হয় হচ্ছে ইয়ার্ড। তো ইয়ার্ডের আবার কয়েকটা টাইপ আছে। প্রথমটা হচ্ছে কোচিং ইয়ার্ড। কোচিং ইয়ার্ডের মেইন যে ফাংশন, সেটা হচ্ছে দ্য মেইন ফাংশন অফ এ কোচিং ইয়ার্ড ইজ টু ডিল উইথ দ্য রিসিপশন অ্যান্ড ডিসপ্যাচ অফ প্যাসেঞ্জার ট্রেন। তার মানে আমি প্রথমেই এর আগে যখন পড়াই তখন বলছিলাম যে এই যে ট্রেনের সাথে যে বগিগুলো থাকে তার দুইটা নাম আছে। যদি তারা প্যাসেঞ্জার বহন করে তাহলে সেগুলোকে আমরা বলি কোচ, যদি সেগুলা মালামাল বহন করে সেগুলোকে আমরা বলি হচ্ছে ওয়াগন। তো সেই ইয়ার্ডটা এই প্যাসেঞ্জার ট্রেন ডিসপ্যাচ করে বা রিসিভ করে বা সেটাকে ওয়েট করায়, রেস্ট করায়, সেটা হচ্ছে কোচিং ইয়ার্ড। Depending upon the volume of traffic, these yards provides facilities such as watering and fueling of engine, washing of brakes, examination of coaches, charging of batteries, and transshipment of passenger. তার মানে হচ্ছে এই যে ইয়ার্ডটা যে প্যাসেঞ্জার ট্রেনগুলো আছে সেগুলাকে কি, মানে সেগুলোর জন্য জায়গা রাখবে যেখানে হচ্ছে এটাকে মানে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা যাবে, রিফুয়েল করা যাবে, তার যে ব্রেক গুলো আছে ব্রেক গুলা এক্সামিন করা যাবে, তারপরে যে বগিগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, যে ব্যাটারি চার্জ আছে কিনা, এই সমস্ত ফ্যাসিলিটিস সে দিবে, কোচিং ইয়ার্ডটা দিবে। সেকেন্ড হচ্ছে গুডস ইয়ার্ড। নাম থেকে আমরা বুঝতে পারতেছি যে কোচিং ইয়ার্ড ছিল হচ্ছে যাত্রীবাহী, গুডস ইয়ার্ড মানে হচ্ছে যেখানে পণ্যবাহী ট্রেনটা ওয়েট করবে। এরপর হচ্ছে লোকোমোটিভ ইয়ার্ড। এটাও নাম থেকে বুঝতে পারতেছি যে এই লোকোমোটিভ ইয়ার্ডে কোনো বগি ঢুকতে পারবে না, এখানে জাস্ট শুধু ইঞ্জিনটা যাবে। ইঞ্জিনটা যাবে এবং ইঞ্জিনে যে সমস্ত ফ্যাসিলিটিস প্রয়োজন, রিফুয়েলিং বা ক্লিনিং, তারপর হচ্ছে ইঞ্জিনটার মানে পরীক্ষা করা যায় সেটা ঠিক আছে কিনা, ইঞ্জিনটার সমস্ত পার্টস ঠিক আছে কিনা, রিপেয়ারিং, এইগুলো হচ্ছে লোকোমোটিভ ইয়ার্ডে করা হয়। এরপর আছে মার্শালিং ইয়ার্ড। সো মার্শালিং ইয়ার্ডটা হচ্ছে একটা বড় টাইপের ইয়ার্ড। এখানে কি করা হয়, মার্শালিং ইয়ার্ড ইজ এ ইয়ার্ড হোয়ার গুডস ট্রেন আর রিসিভড অ্যান্ড সর্টেড আউট and new trains are found and finally dispatched to various destinations. This yard receives loaded as well as empty goods wagons from different stations, further booking for to different destination. এই মার্শালিং ইয়ার্ডটা হচ্ছে কমার্শিয়াল পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। এইখানে কি করা হয়, এখানে প্রথমে পণ্যবাহী ট্রেনটা আসে। পণ্যবাহী ট্রেনটা আসার পরে এইখান থেকে যে সাধারণত আমরা যে মালবাহী ট্রেনগুলো দেখি, সে মালবাহী ট্রেনের মালামাল কিন্তু সরাসরি প্যাসেঞ্জারের যে প্ল্যাটফর্ম সেখানে লোডিং বা আনলোডিং করা হয় না, এটা হচ্ছে একটা ইয়ার্ডে নেওয়া হয়। এই সেই মার্শালিং ইয়ার্ডে যাবে, গিয়ে সেখান থেকে সমস্ত পণ্য উঠানো মানে উঠানো বা নামানো হবে। এরপরে ওই ট্রেনটা যদি নতুন কোনো ডেস্টিনেশনে যাওয়ার প্রয়োজন হয়, তাহলে সেই ডেস্টিনেশনের জন্য তার কি ইঞ্জিন লাগবে, তার কি বগি লাগবে, সবগুলো এখানে আবার সর্টিং করা হয়। যদি ট্রেনটাকে নতুন করে ফর্ম করতে হয় সবগুলাই এই মার্শালিং ইয়ার্ডে করা হয়। মার্শালিং ইয়ার্ডের জন্য বিশাল বড় একটা জায়গা প্রয়োজন হয়, অনেকগুলো এরকম ট্র্যাক প্রয়োজন হয়, অনেকগুলো ইন্টারলকিং প্রয়োজন হয়। এইভাবে এখান থেকে যা কিছু প্রয়োজন, মানে পণ্যবাহী ট্রেন একটা নতুন গন্তব্যে যদি যাইতে হয় বা নতুন একটা ট্রেন যদি ফর্ম করতে হয়, সবকিছুই মার্শালিং ইয়ার্ড থেকেই করা হয়। এরপর হচ্ছে ইকুইপমেন্ট অফ রেলওয়ে স্টেশন। একটা রেলওয়ে স্টেশনে কি কি ইকুইপমেন্ট থাকে, এই যে এইখানে আমি প্রথমে যেটা আছে সেটা হচ্ছে অ্যাশ পিট। এই অ্যাশ পিট কি বলা আছে, অ্যাশ পিটস আর প্রোভাইডেড টু কালেক্ট দ্য অ্যাশেস ফেলিং ফ্রম দ্য লোকোমোটিভস। এটা এখন আর দেওয়া হয় না, এটা দেওয়া হয়তো যখন হচ্ছে ওই কয়লার ইঞ্জিন চলতো, তখন সেখান থেকে অনেক অ্যাশ বা ছাই তৈরি হইতো। তো একটা স্টেশনে এসে ওই ছাইগুলো হচ্ছে ইঞ্জিন থেকে বের করা হইতো, বের করে সেখানে একটা গর্তে রাখা হইতো, সেটাকে বলা হতো অ্যাশ পিট। এটা এখন আর নাই, এখন হচ্ছে সব জ্বালানি চালিত ইঞ্জিন। এরপর সেটা টার্ন টেবিল, কিছুক্ষণ আগে আপনাদেরকে টার্ন টেবিলের কথা বললাম, এই যে এরকম হচ্ছে টার্ন টেবিল, এর উপরে ইঞ্জিনটা যায়, ইঞ্জিনটা যাওয়ার পরে এটা ঘোরানো হয়, এটা আস্তে আস্তে ঘোরানো হয়, ঘোরায় এই যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটার ডিরেকশন চেঞ্জ করা হয়, এটাকে বলা হয় টার্ন টেবিল। এরপর আছে হচ্ছে ফাউলিং মার্ক। ফাউলিং মার্ক মানে কি, এই যে a fouling mark is provided between two converging tracks at point beyond which the center to center distance of the track is less than the stipulated minimum distance. তার মানে হচ্ছে যখন একটা মেইন লাইন থেকে আরেকটা লুপ লাইন বা ব্রাঞ্চ লাইন তৈরি হইতেছে তাদের মধ্যবর্তী এই যে এখানে মিনিমাম যে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কতটুকু প্রয়োজন বা কতটুকু আছে, সেই জিনিসটা এখানে ফাউলিং মার্কের মাধ্যমে দেখানো হয়। যেমন দ্য মিনিমাম ডিস্টেন্স ইজ 4.265 মিটার ফর ব্রড গেজ অ্যান্ড 3.66 মিটার ফর মিটার গেজ লাইন। তার মানে হচ্ছে এই যে ফাউলিং মার্ক এখান থেকে এর একটা নাম্বার দেখাবে, সেই নাম্বারটা কি হইতে হবে, এই যে যে ট্রেনের মানে যে লোকো পাইলট আছে সে যাতে এই যে তার মানে লোকো পাইলটটা জানে যে যদি ব্রড গেজ লাইন হয় দুইটা,
তাহলে তাদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স থাকা লাগবে 4.265। এখানে 4725, তার মানে হচ্ছে ভ্যালুটা আছে 4.725, তার মানে এটার থেকে বেশি আছে, কোনো অসুবিধা নাই। আবার যদি একটা মিটার গেজ লাইন হয় তাহলে এখানে মিনিমাম তাদের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হবে 3.66, তো সেটাও এটার তুলনায় বেটার আছে। এরপরে ফাইনাল যেটা এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে লেভেল ক্রসিং। তো লেভেল ক্রসিং মোটামুটি আমরা সবাই জানি, এটা হচ্ছে একটা লেভেল ক্রসিং। আমরা যখন মানে বাংলাদেশে যে সমস্ত লেভেল ক্রসিং আছে, এটার আগে আমি বলছি লেভেল ক্রসিং এ কি করা হয়, এই ট্রেনটাকে ফুল অ্যাক্সেস দেওয়া হয়, ট্রেনটাকে ফুল অ্যাক্সেস দিয়ে তার সাথে সাথে যে মানে বাকি যে রোডের ট্রাফিকটা সেখানে আটকায় রাখা হয়। এখানে দুই পাশে এরকম ক্রসিং দিয়ে রোডের ট্রাফিকটা আটকায় রাখা হয়, এবং রেলটাকে উঠাই মানে আগে পাস করে দেওয়া হয়, তারপরে হচ্ছে এই রোডের যে ট্রাফিক সেটা খুলে রাখা হয় বা খুলে দেওয়া হয়। তো এই লেভেল ক্রসিং এর আবার কয়েকটা কেস আছে, মানে এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস, ডি ক্লাস। এগুলা কোথায়, যখন আমার যে রোডের ট্রাফিক সেটাও যদি খুবই ইম্পর্টেন্ট হয়, যে আমি কোনোটাই আটকাইতে পারবো না, আমি এই রেলের ট্রাফিক বা রেলটাকেও আটকায় রাখতে পারবো না, রোডেরটাকেও আটকায় রাখতে পারবো না, তাহলে আমি কি করতে পারি? তাহলে সেক্ষেত্রে কি করা হয়, এখানে গ্রেড সেপারেশন করে দেওয়া হয়। অর্থাৎ আইদার উপর দিয়ে অথবা নিচ দিয়ে রোডের ট্রাফিক চলবে, তা রেলটাকে উপরে উঠানো যাবে না, কারণ রেলের ওয়েটটা অনেক বেশি। রেলটাকে তার লেভেলে রাখতে হবে। লেভেলে রেখে যদি এই রেলের নিচ দিয়ে রোডের ট্রাফিক পাস করানো যায় তাহলে নিচ দিয়ে পাস করাবো, যদি নিচ দিয়ে পাস না করানো যায় তাহলে সেক্ষেত্রে উপর দিয়ে পাস করাইতে হবে। এবং উপর দিয়ে যে পাস করানোটা সেটাই বেশি মানে ফিজিবল, কারণ ভবিষ্যতে আস্তে আস্তে যত বেশি ট্রাফিক জেনারেট হবে তত আস্তে আস্তে আরো বেশি মানে বড় বড় ট্রাক আসবে। তো সেক্ষেত্রে যদি তার ক্লিয়ার স্প্যানটা বা ক্লিয়ার স্পেসটা বেশি না থাকে, তাহলে সেক্ষেত্রে নিচ দিয়ে ট্রাফিক দিলে পরবর্তীতে মানে ঝামেলা হয়। আপনি চাইলেই তো আর এই যে রেল লাইন আছে সেটাকে উঠাই ফেলা যায় না। তো সে সমস্ত কেসে এই লেভেল ক্রসিং এর জন্য সব থেকে ডিজায়ার্ড বা সব থেকে বেস্ট ক্লাস যেটা, সেটা হচ্ছে রোডটা তার নিজের লেভেলেই সে পাস করে চলে যাবে, সরি রেলটা তার নিজের লেভেলে পাস করে চলে যাবে, এবং রোডের যে ট্রাফিকটা আছে সেটাকে কি করতে হবে, সেটাকে উঠাই দিতে হবে। এখন আসতেছে, যদি এখানে দুইটা রেল লাইনের ক্রসিং হয় তাহলে আসলে কি হবে, এটাও একটা রেল লাইন, এটাও একটা রেল লাইন। তো সেখানেও তার মানে প্রভিশনটা দুইটা হচ্ছে, যদি এমন হয় যে একটা লাইন হচ্ছে স্লো মুভিং ট্রেন আর একটা হচ্ছে ফাস্ট মুভিং ট্রেন, তাহলে স্লো মুভিং ট্রেনটাকে এখানে আটকাই দিতে হবে, আটকাই দিয়ে ফাস্ট মুভিং যেটা সেটা চলে যাবে। এখন যদি এমন হয় যে দুইটাই ইম্পর্টেন্ট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর কোনো অপশন নাই, সেক্ষেত্রে এটাকে গ্রেড সেপারেট করে এখান থেকে যেটা মানে যেটা তুলনামূলক এই দুটার মধ্যে থেকে যেটাতে একটু স্লো মুভিং ট্রেন চলাচল করে, সেই ক্ষেত্রে সেই ট্রেনটাকে আস্তে আস্তে দূরের থেকে গ্রেড সেপারেট করে উঁচু করে নিয়ে আসতে হবে, উঁচু করে নিয়ে এসে ক্রসিংটা পার করাইতে হবে, ক্রসিংটা পার করাই দিয়ে দিতে হবে, যাতে সেখানে কোনো কনফ্লিক্টিং মুভমেন্ট না হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্ত রেল লাইন আসলে আছে বেশিরভাগ ক্ষেত্রেই ওই জাস্ট অ্যাট গ্রেড, মানে তার মানে হচ্ছে জাস্ট রোডের ট্রাফিকটাকে আটকে রাখা হয়, রেলটাকে ছেড়ে দেওয়া হয়। কিছু কিছু জায়গায় আছে যেখানে রেল লাইনটা অনেক উঁচু, যে সেখানে আসলে নিচ দিয়ে রোডের ট্রাফিকটা পাস করা হয়, উপর দিয়ে রেল লাইন চলে যায়। তো এটাই ছিল লেভেল ক্রসিং। আমাদের এই যে স্টেশন যে ছোট্ট একটা চ্যাপ্টার, সেখান থেকে আমরা কিছু স্টেশন ইয়ার্ড সম্পর্কে জানলাম, এবং ফাইনালি লেভেল ক্রসিং মোটামুটি আমাদের সবারই পরিচিত। তারপরে সেখান থেকে কিছু প্রিন্সিপাল জানলাম যে কখন লেভেল ক্রসিংটা কিভাবে দিতে হবে। তো এই চ্যাপ্টারের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। নাই কারো